আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা প্রথম মডিউলে বেসিক HTML এবং বেসিক CSS শিখেছিলাম। তো যেখানে আমরা মোটামুটি একটা লিস্ট থেকে প্রয়োজনীয় ট্যাগগুলো এবং প্রয়োজনীয় CSS প্রপার্টি শিখেছি। এই মডিউলে আমাদের অ্যাপ্লিকেশনের পালা, যে আমরা এই HTML এবং CSS ব্যবহার করে আমরা এরকম একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব, যেখানে একজন ফটোগ্রাফারের পোর্টফোলিও দেওয়া ছিল। তো সেম এই টেমপ্লেটটি ব্যবহার করে বা সেম এই স্টাইলটি ব্যবহার করে আপনি কিন্তু আপনার পার্সোনাল পোর্টফোলিও তৈরি করতে পারেন। হয়তো আপনি একজন ওয়েব ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার, অথবা আপনি একজন ডিজিটাল মার্কেটার। তো ওই ইনফরমেশনগুলো দিলেই কিন্তু এই পোর্টফোলিওটি আপনার জন্য রেডি হয়ে যাবে। ঠিক আছে? তো চলুন আমরা আমাদের কাজ শুরু করতে পারি। তো এই পেজটি তৈরি করতে, ওয়েব পেজটি তৈরি করতে আমাদের কিছু ইমেজ প্রয়োজন ছিল, যে ইমেজগুলো আমরা নিয়েছিলাম। তো আমাদের বেসিক কিছু ইমেজ প্রয়োজন, যেগুলো আমরা গুগল এবং বিভিন্ন ফ্রি ইমেজের যে সাইটগুলো আছে সেখান থেকে আমরা নিয়েছি। তো এবং লাস্ট ক্লাসে আমরা যে কাজগুলো শিখেছিলাম, গ্রিড, তারপর ফ্লেক্স, মানে হচ্ছে আমরা টেমপ্লেট করার জন্য এবং পাশাপাশি এলিমেন্টগুলো নিয়ে আসার জন্য কিছু প্রপার্টি দেখেছিলাম আর কি, CSS প্রপার্টি। সব মিলিয়ে আমাদের এগুলো আর আজকে প্রয়োজন নেই, কিন্তু যেটা প্রয়োজন আমাদের ফাইলটি প্রয়োজন। যেমন আমাদের ইন্ডেক্স ফাইল প্রয়োজন এবং যে CSS ফাইল রয়েছে সেটাই প্রয়োজন। তো আমি এতটুকু কেটে রাখবো। আর আমাদের যে CSS ফাইলটি রয়েছে এটাকে আমরা পাশাপাশি রাখলে সুবিধা হয় আর কি। তো এটাকে দুইভাবে পাশাপাশি আনা যায়। একটা হচ্ছে আপনি রাইট বাটন ক্লিক করে এখানে দিতে পারেন, যেমন স্প্লিট ডাউন দিলে নিচে আসবে, রাইট ইউজ করলে রাইটে যাবে, লেফট ইউজ করলে লেফটে যাবে। তো আপনি ডাউন অথবা রাইট যে কোনো একটি ইউজ করতে পারেন। তো ডাউন ইউজ করলে এটা নিচে থাকে, তো আপনি উপর থেকে কেটে দিতে পারেন, আর প্রয়োজন নাই। তো উপরে নিচে রাখলে সুবিধা যেটা, যে আপনি পাশাপাশি রেখে ব্যবহার করতে পারেন আর কি। তো আমি আপাতত পাশাপাশি না রেখে এরকম বামে নিয়ে আসি, হ্যাঁ? তাহলে আমাদের স্ক্রিনটা একটু লম্বা হবে আর কি। তো যেহেতু হাইট ছোট, যার কারণে একটু দেখতে কষ্ট হতে পারে। তো CSS এর জন্য এতটুকু রাখলেই হবে, মোটামুটি এখান থেকে দেখা যায়, চলবে। তো আমরা আমাদের আউটপুটটা একটু দেখি, যে আমরা প্রথমে কোন কাজ করতে চাই। তো প্রথম হচ্ছে আমরা আমাদের লোগোয়ের কাজ করতে চাই, হ্যাঁ? যেখানে আমরা এরকম একটি আমাদের কোম্পানির লোগো অথবা আপনি আপনার পার্সোনাল লোগো থাকলে সেটি ব্যবহার করবেন, অথবা আপনার যে ব্র্যান্ড লোগো রয়েছে ওই ব্র্যান্ড লোগোটি আপনি এখানে কানেক্ট করবেন। তো এই কাজটি করার জন্য আপনাকে তো এখানে একটি কথা বলে রাখি, যে আমাদের HTML এর মধ্যে কিছু সিমেন্টিক পার্ট রয়েছে। তো সিমেন্টিক মিনস হচ্ছে আপনার মিনিংফুল কিছু পার্ট আর কি। যেমন আমরা ওয়েবসাইট কেন তৈরি করি? যেন অন্য কেউ গুগল সার্চ করে অথবা সার্চ ইঞ্জিন ইউজ করে আমার ওয়েব পেজটি ভিজিট করতে পারে, ঠিক না? অথবা কেউ যদি চায় যে একজন তার গ্রাফিক্স ডিজাইনার দরকার অথবা ডিজিটাল মার্কেটার দরকার, তো সে যদি গুগলে সার্চ দেয় যে আই নিড ওয়েব ডিজাইনার সামথিং, তাহলে দেখবেন যেন আপনার ওয়েব পেজটি ওই সার্চ পেজে আসে, ঠিক না? তো এই সার্চ পেজে আসার জন্য আপনাকে কিছু কোড করার সময় HTML এর কিছু প্রসেস মেনটেন করতে হবে। তো সেক্ষেত্রে যেটা বলা হয় এখানে কিছু সিমেন্টিক ট্যাগ ইউজ করা, হ্যাঁ? যে ট্যাগগুলোর মাধ্যমেই আপনার যে সার্চ ইঞ্জিন রয়েছে সে বুঝতে পারে যে আসলে এই পার্টগুলো আপনার ওয়েব পেজের এই পার্টটা এই পার্টের অংশ, এই পার্টটা এই পার্টের অংশ, ঠিক আছে? তো তো আমাদের প্রথম যে পার্টটি থাকে যে কোনো ওয়েব পেজে, সেটা হচ্ছে হেডার পার্ট, হ্যাঁ? যে আসলে হেডার পার্টে কী থাকে? হেডার পার্টে সাধারণত আপনার লোগো থাকে এবং আপনার যে টেক্সটের মাধ্যমে আপনার ওয়েব পেজটি সবার কাছে হাইলাইট হবে বা যে কেউ জানবে, এরকম কিছু টেক্সট কী করা এই হেডারের মধ্যে সেট করে রাখা। তো যেহেতু বর্তমানে যে সার্চ ইঞ্জিন রয়েছে এগুলো অনেক স্মার্ট, তো সেখানে আপনার এই ইমেজের মধ্যে যদি কোনো টেক্সট লেখা থাকে, হ্যাঁ, সেগুলো সে সাথে সাথে রিড করে নিতে পারে আর কি, এরকম একটা জিনিস। আর আরেকটা হচ্ছে আপনার যে ডোমেন নেম আছে সেটাও যদি আপনার ব্র্যান্ড রিলেটেড হয়ে থাকে, সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট। তো আমরা প্রথমত হেডার নামে একটা ট্যাগ দিব, হ্যাঁ? হেডার। তো হেডার মানে কি? যদি বাংলায় করি, হেডার মানে হচ্ছে হেড বা মাথা, ঠিক না? তো যেখানে একটা ওয়েব পেজে যেটা টপ পার্ট সেটাই হচ্ছে কি হেডার। মিনস হচ্ছে একজন ইউজার যখন আপনার ওয়েব পেজটি ভিজিট করবে সে কী করবে? টপ পার্টে যেটা দেখবে সেটাই হচ্ছে কি আপনার হেডার পার্ট। তো এই হেডার পার্টের মধ্যে হচ্ছে আপনাকে ডিফাইন করতে হবে যে আপনি কতটুকু রাখতে চান। তো সাধারণত এই হেডার পার্টের মধ্যে লোগো এবং এই যে ন্যাপ বারটা, এই দুটো পার্টকে রাখা হয় আর কি, ঠিক আছে? তো এখানে আমরা দেখছি যে আমাদের এই যে লোগোটা যে পুরো জায়গা জুড়ে রয়েছে, ঠিক না? একদম এখান থেকে এ পর্যন্ত। এবং আমরা প্রথম দিকে দেখেছিলাম যে আসলে ইমেজগুলো হচ্ছে আমার ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে? ইনলাইন বলতে আপনি যতগুলো ইমেজ ইউজ করেন না কোনো সময় পাশাপাশি আসবে, হ্যাঁ? নিচে নিচে আসবে না। তো যে এলিমেন্টগুলো এরকম পাশাপাশি থাকে সেগুলোকে বলা হয় ইনলাইন এলিমেন্ট। বাংলায় যেটা হয় আর কি, সবাই এক লাইনে থাকতে পছন্দ করে। তো দেখেন আমাদের কাছে কিন্তু একটি লোগো আছে, হ্যাঁ? এই যে আমরা যে ইমেজে যাই, এই যে আমাদের কাছে একটা লোগো ডট পিএনজি আছে। তো আমরা ধরুন এখানে ওই লোগো ডট পিএনজিটাকে এখানে ইনক্লুড করছি। তো আমরা জানি
যে কোনো ইমেজ HTML ব্যবহার করার জন্য IMG ট্যাগ ব্যবহার করতে হয়, ঠিক না? তো আমি এখান থেকে / দিলাম, অ্যাসেট দিলাম। অ্যাসেটের মধ্যে কি আছে? আমাদের ইমেজেস রয়েছে, হ্যাঁ? তো এখান থেকে দেখেন, আমি যদি এখানে খেয়াল করি logo.png-টা আমার দরকার। তো এখানে একটা অ্যাট্রিবিউট খেয়াল করবেন যার নাম হচ্ছে ALT। তো ALT মানে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। তো যেটা আমি বললাম যে আসলে হেডার পার্টে যদি আপনার ওই পার্টগুলো রাখা, যেটা হচ্ছে কি হয় আপনার ব্র্যান্ডের সাথে রিলেটেড। আর আমাদের যখন নেট স্লো থাকে অথবা হচ্ছে কোনো কারণে আপনি ইমেজটি আপনার সার্ভার থেকে ডিলিট হয়ে গিয়েছে, হতেই পারে স্বাভাবিক, তখন যেন আপনার এই জায়গাটা ফাঁকা না থাকে অথবা ইউজার দেখলে বুঝতে পারে এটা কেন। তো সেক্ষেত্রে এখানে এই অল্টারটা ইউজ করতে হয়। তো অল্টারে এরকম দিয়ে দিবেন যে ধরুন আপনার কোম্পানির নাম দিয়ে দিলেন অথবা আপনার নাম দিয়ে দিলেন যে মিস্টার জন প্রোফাইল, ওকে, প্রোফাইল পিক, এরকম কিছু একটা দিলাম, ঠিক আছে, প্রোফাইল পিকচার। তো এটা যেটা হবে আপনার গুগল যে সার্চ ইঞ্জিন যেটা বললাম, সে কী করে আপনার ইমেজ আপনার ওয়েবসাইটটাকে প্রতিদিনই কিন্তু সে একবার স্ক্যান করে যায়। তো স্ক্যান করার সময় সে দেখবে যে আসলে হ্যাঁ, এটা একটা ইমেজ, এই ইমেজের নাম কি, সেটা হচ্ছে এই যে অল্টারটা ইউজ করছেন এখান থেকে সে নিয়ে নেয়, ঠিক আছে। তো এখানে অল্টারটা ইউজ করতে হয় আর কি, যদি আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজ মানে সার্চ ইঞ্জিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটি ওয়েবসাইট করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে? অবশ্যই অল্টারটা ইউজ করতে হবে। তো ফাঁকা রাখলে সমস্যা নয়, কিন্তু ফাঁকা রাখলে যেটা বললাম এই প্রবলেমটি হয়ে থাকে। তো এখন ধরুন আমরা এই ইমেজটিকে কয়েকটি পার্ট করতে চাই, হ্যাঁ, ধরুন হচ্ছে ইমেজের আরও কয়েকটা পার্ট চাই। তো আপনি যদি এটাকে ডুপ্লিকেট করতে চান, শিফট অল্টার অ্যারো ডাউন, হ্যাঁ, শিফট অল্টার অ্যারো ডাউন, দেখুন আমি এরকম করে কয়েকটা দিলাম। তো দিলে আপনি রিলোড দেন, এখানে আউটপুটটি দেখতে পারবেন, দেখেন সবগুলো ইমেজ পাশাপাশি আসছে, ঠিক না? তো এটাই হচ্ছে ইনলাইনের সমস্যা আর কি, যে ইনলাইন কী করে সবসময় পাশাপাশি থাকে। তো আমরা কি করব, যেহেতু আমাদের একটাই ইমেজ, তারপর তো এই পার্টটি না করলে হবে। তো আমরা আরেকটি পার্ট জানি, যে দেখেন আমরা উপরের দিকে একটা ট্যাগ দেখেছিলাম যার নাম হচ্ছে ডিভ, ঠিক না? মানে আমাদের লিস্টে ছিল আর কি। তো ডিভ হচ্ছে এমন একটা এলিমেন্ট যে হচ্ছে সবসময় পুরো লাইনটাকে বা পুরো রোটাকে ব্লক করে রাখে। সে একটা রোয়ের ওই মানে তার পাশাপাশি অন্য কোনো ট্যাগকে কী করে না, সে জায়গা দেয় না। তো এখানে খেয়াল করে দেখুন, ইমেজ হচ্ছে ইনলাইন এলিমেন্ট, মানে তার পাশে আরেকটা এলিমেন্ট আসতে পারে। তো আমরা কী করব, টেকনিক্যালি এটাকে একটু ব্লক করে দেব। কিভাবে? আমরা একটা ডিভ নিয়ে নিব, এই ডিভের মধ্যে এই ইমেজ ট্যাগটা দিয়ে দিব, ঠিক আছে। এখন দেখেন আমি যদি এতটুকু কপি করি, মানে হচ্ছে ইমেজ তো ইনলাইন, বাট আমি কি করলাম, এই ইমেজটাকে যখন একটা ব্লক লেভেল ট্যাগের মধ্যে আমি দিয়ে দিলাম, তখন এই ইমেজের পাশে আর আরেকটি ইমেজ আসবে না। দেখেন আমরা এখন যদি রিলোড দেই, রিলোড, দেখছেন এখন কিন্তু নিচে নিচে আসবে। কেন আসবে? এর কারণ হচ্ছে এই ডিভ যেটা, সে হচ্ছে পাশাপাশি আরেকটি ডিভ অথবা অন্য কোনো এলিমেন্টকে আসতে দেয় না। তো এই কারণে এটা একটা প্রসেস হতে পারে আর কি, বা একটা শর্টকাট প্রসেস যার মাধ্যমে আমরা এই কাজটি করতে পারি। তো এখন এই লোগোটিকে আমাদের সেন্টারে আনতে হবে, এবং দেখেন তার ব্যাকগ্রাউন্ডে একটি কালার আছে, এই কালারটি আমাকে দিতে হবে। তো এই কালারগুলো আমরা নিয়ে ফেলি এবং এই কাজটা আমরা শেষ করে ফেলি। তো আমরা দেখেছিলাম যে কোনো একটা CSS করতে গেলে কী করতে হয়, একটা ক্লাস ইউজ করতে হয়, ঠিক না? যে ক্লাসের মাধ্যমে আমরা কী করতে পারি, এই সেকশনটাকে আমরা স্টাইল করতে পারি। তো আমি কী করব, এই যে ডিভ আছে, ডিভের মধ্যে আমি একটা ক্লাস নিলাম, ধরেন দিলাম এরকম যে লোগো র্যাপার, হ্যাঁ, WRAPPR রাপার। তো রাপার দিয়ে আমি এটাকে কপি করব। তো কপি করে আমি এখানে ধরুন পেস্ট করলাম ডট লোগো রাপার, হ্যাঁ। তো দেওয়ার পর আমি যদি এখানে বলে দিই টেক্সট সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। এখন দেখেন যদি আমরা রিলোড দিই, দেখবেন এই ডিভের মধ্যে যে কন্টেন্টগুলো থাকবে সবগুলো কন্টেন্ট সেন্টারে চলে আসবে। তো আমরা এটাকে টেক্সট লাইন সেন্টারের জন্য ব্যবহার করেছিলাম, ঠিক না? যে আমাদের টেক্সটগুলো কোথায় থাকবে এই পার্টের জন্য। তো আপনি যদি যে কোনো এলিমেন্টের মধ্যে টেক্সট লাইন সেন্টার ইউজ করেন, তো সেখানে যে ইনলাইন এলিমেন্টগুলো থাকবে, ইনলাইন, হ্যাঁ, মানে যেগুলো হচ্ছে তার যতটুকু কন্টেন্ট ততটুকুই উইথ, এই কন্টেন্টগুলো অটোমেটিক সেন্টারে চলে আসবে। তো এটা অলমোস্ট মানে আমাদের হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন এর একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল, ঠিক আছে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড কালার আপনি হয়তো যে কোনো একটা কালার প্রথমে সিলেক্ট করতে পারেন এইভাবে। তো করে আপনি এখানে মাউসটা নেবেন, হ্যাঁ, কালার উপর মাউস রাখলে আপনি এখানে কালার প্লেটটি দেখতে পারবেন। তো এখানে যে কালারটা ছিল এটা অনেকটা এরকম আর কি, হালকা একটু ডিপ কালার, মানে হালকা ডার্ক, অফ হোয়াইট যেটাকে বলে আর কি, এরকম অফ হোয়াইট কালার। তো রিলোড দিলে আপনি যে দেখেন ব্যাকগ্রাউন্ডে কালারটি চলে আসছে। তো একটু জুম করলে একটু জিনিস আমি আপনাদেরকে দেখাই, যে এখানে দেখেন একটা মার্জিন আছে, ঠিক না? তো এটা হচ্ছে এই যে আমাদের একটি বডি ট্যাগ আছে না, বডি ট্যাগ, এই যে এটা হচ্ছে বডি ট্যাগ থেকে মূলত এই মার্জিনটা পেয়ে থাকে। তো আপনি যদি চান যে আমি এটাকে দূর করতে চাই, তাহলে এই বডি ট্যাগের মধ্যে আপনাকে কিছু CSS করতে হবে। তো এখানে দেখেন আমি যদি লিখি বডি, হ্যাঁ, তো বডিতে আপনার ক্লাস ইউজ না করলে হবে, জাস্ট বডি লিখলেই হবে এখানে, অথবা আপনি ক্লাসও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে দিব মার্জিন 0, হ্যাঁ,
তো মার্জিন 0 দিয়ে দেখেন যদি আপনি রিলোড দেন, দেখবেন দেখেন চারপাশের মার্জিনটা চলে গেছে, ঠিক আছে? তো এই একটা প্রপার্টি থাকে যেটা এই বডিতে সবসময় অ্যাভেলেবেল থাকে। তো দেখেন আমাদের লোগোর কাজ শেষ। তো এখন আপনার কাছে মনে হতে পারে যে লোগোটা অনেক বড়, ঠিক না? লোগোটাকে একটু ছোট করা উচিত। তো এখন এই লোগোটা আছে কার মধ্যে? এই লোগোটা আছে আমার এই যে ইমেজ ট্যাগের মধ্যে, ঠিক না? তো আজকে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে প্যারেন্ট থেকে দেখেন এই যে ইমেজটা হচ্ছে এই লোগো র্যাপারের চিলড্রেন। তো চিলড্রেন কোনগুলো? মানে হচ্ছে একটা ট্যাগের ভিতরে যে ট্যাগগুলো থাকে সেগুলো হচ্ছে তার ওই ট্যাগের চিলড্রেন আর কি। তো আমি এখন যেটা করব, এই ইমেজ দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে এখানেও আপনি এভাবে একটা ক্লাস দিতে পারেন যে লোগো, ঠিক আছে? তো লোগো দিয়ে আপনি এভাবে ইউজ করেন লোগো। আর ধরুন দিলাম আমি একটা হাইট দিয়ে দিলাম, হ্যাঁ? ধরুন হাইট দিলাম হচ্ছে আমি ৮০ পিক্সেল। তখন দেখবেন এই লোগোটা অনেক ছোট হয়ে যাবে, ঠিক আছে? এটা একটা প্রসেস। আর আরেকটা হচ্ছে আপনি দেখেন এই আইএমজি ট্যাগটা কার মধ্যে আছে? লোগো র্যাপারের মধ্যে, ঠিক না? তো আমি যদি এইভাবে লিখি লোগো র্যাপার একটা স্পেস দিয়ে আইএমজি, এর মানে হচ্ছে দেখেন আপনি মাউস নিলে এখানে বুঝতে পারবেন, এই যে আপনাকে এখানে দেখাচ্ছে, দেখছেন? লোগো র্যাপারের মধ্যে আইএমজি নামে একটা ট্যাগ আছে, ঠিক আছে? তো রিয়েলিটিও এরকমই, দেখেন লোগো র্যাপারের মধ্যে আমাদের আইএমজি নামে একটা ট্যাগ আছে। তো আপনি চাইলে আইএমজিও লিখতে পারেন, আবার ডট লোগোও লিখতে পারেন। তো আমরা জানি হচ্ছে কি ক্লাসটা হচ্ছে ওই ট্যাগের অল্টারনেটিভ একটা নেম, এবং এই ক্লাসগুলো কী করি না আমরা সাধারণত, যেহেতু আমরা বেসিক লেভেলে শিখছি, আমরা চেষ্টা করবো এগুলো ইউনিক রাখতে, ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে যদি সিলেক্ট করেন তাহলেও কাজ করবে, যদি জাস্ট আইএমজি ট্যাগ ইউজ করেন তাহলেও কাজ করবে, ঠিক আছে? তো মোটামুটি আরেকটা প্রসেস দেখে ফেললেন যেটা আপনার কাছে সহজ মনে হয়। তবে আমরা যেহেতু বেসিক লেভেলে শিখছি, তাহলে আমরা যেটা করব, আপাতত এত কঠিনে না গিয়ে আমরা যে ইউনিক একটা ক্লাস ইউজ করছি এটাই আমরা ব্যবহার করব, হ্যাঁ, লোগো দিয়ে। তাহলে দেখবেন আর কোনো প্রবলেম হবে না আর কি, সব আগের মতোই থাকবে। তবে আপনাদের জন্য আপাতত শেখার সময় যখন ব্যবহার করবেন এই কাজটি করা সহজ হবে, ঠিক আছে? তাহলে মোটামুটি শিখে ফেললাম বেসিক কিছু, যে একটা লোগো কীভাবে সেট করতে হয়। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব এই ন্যাপবারটাকে কীভাবে আমরা তৈরি করব, অথবা যে ন্যাপ লিঙ্কসগুলো সহ এই ন্যাপবারটা কীভাবে তৈরি করব, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।